হ্যাঁ, আজকেও আমরা 30টা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট বলছে 201 মানে ইরর। দ্য ক্যাপ্টেন আস্কড দ্য প্লেয়ার্স, ক্যাপ্টেন অধিনায়ক প্লেয়ার্সদের জিজ্ঞাসা করেছিল টু গো টু মার্কেট, বাজারে যাওয়ার জন্য বা বাজারে যেতে বলেছিল, অ্যান্ড বাই সাম ফ্রুটস এবং কিছু ফল কিনতে বলেছিল। অ্যাজ অ্যাপেলস, যেমন কী কী ফল কিনতে বলেছিল এক্সাম্পল হিসেবে বলে দিয়েছে, অ্যাপেলস আপেল, অরেঞ্জেস, ব্যানানাস কলা এটসেট্রা। ঠিক আছে, এবার দেখো যখন আমাদের এরকম যেমন বলবে, যেমন এবং এক্সাম্পল স্বরূপ কিছু অবজেক্ট দিয়ে দেবে যে এই জিনিসগুলো আমাদের কিন্তু কিনতে হবে, আনতে হবে। এক্সাম্পল দেখো, ফ্রেম অফ এক্সাম্পল, ফ্রেম একটা ফ্রেম, রেফারেন্সের একটা ফ্রেম দেবে বা এক্সাম্পল স্বরূপ যখন কোনো কিছু মেনশন করবে, কোনো বস্তু বা কোনো জিনিস, তখন আমাদের যেমন হিসাবে উদাহরণস্বরূপ আমরা লাইক ইউজ করব, লাইক বা সাচ অ্যাজ, SUCH, সাচ অ্যাজ। বোঝা গেল? তাহলে যখন উদাহরণস্বরূপ কোনো জিনিস আমাদের মেনশন করা থাকবে, পরপর অনেকগুলো এক্সাম্পল হিসাবে আমাদের দেয়া থাকবে যে এই জিনিসগুলো, তখন কিন্তু আমরা যেমন বা উদাহরণস্বরূপ লাইক বা সাচ অ্যাজ ইউজ করব। অ্যাজ ইউজ করব না, শুধু অ্যাজ। অ্যাজটা কোথায় ইউজ করব? অ্যাজের পরে আমাদের একটা নমিনেটিভ বা সাবজেক্ট বা আমাদের কি হবে, ব্যক্তি। যখন ব্যক্তি বোঝাবে তখন আমাদের কি, আমরা অ্যাজ ইউজ করব। অ্যাজের পরে সবসময় ব্যক্তি, পার্সন বসবে। যেমন ধরো আমি এক্সাম্পল দিই, যেমন আমি বললাম হি ইজ বা রাম ইজ অ্যাজ গুড, রাম ইজ অ্যাজ গুড অ্যাজ শি। দেখো যেমন, এখানেও কিন্তু অ্যাজের মিনিং যেমন, তাহলে অ্যাজের পরে কোনো অবজেক্ট দেয়নি, একটা ব্যক্তি, একটা প্রোনাউন দিয়েছি। ঠিক আছে, প্রোনাউন একজন ব্যক্তি, তাহলে রাম ইজ অ্যাজ গুড অ্যাজ শি বা হি। ঠিক আছে, বা দে। তাহলে অ্যাজের পরে অ্যাজের মিনিংও যেমন হবে, কিন্তু অ্যাজের পরে একজন ব্যক্তি বসবে। কিন্তু যখন যেমন হিসেবে আমাদের কতগুলো এক্সাম্পল দিয়ে দেবে, কতগুলো বস্তু বা জিনিস উদাহরণস্বরূপ, তখন আমাদের লাইক বা সাচ অ্যাজ বসবে। তাহলে এখানে অ্যাজ তুলে দিয়ে আমরা লাইক বা সাচ অ্যাজ যে কোনো একটা দিতে পারি। দ্য ক্যাপ্টেন আস্কড দ্য প্লেয়ার্স টু গো টু দ্য মার্কেট বা টু গো টু মার্কেট অ্যান্ড বাই সাম ফ্রুটস সাচ অ্যাজ অ্যাপলস, অরেঞ্জেস, ব্যানানাস এটসেট্রা, বা লাইক অ্যাপলস, অরেঞ্জেস, ব্যানানাস এটসেট্রা। ক্লিয়ার? তাহলে লাইক বা সাচ অ্যাজের যে কোনো একটা হবে, আর অ্যাজের পরে ব্যক্তি বসবে। ওকে, নমিনেটিভ মানে ব্যক্তি, সাবজেক্ট, যেটা সাবজেক্ট হিসেবে বসতে পারে। ওকে, মানে ব্যক্তি, বিশেষ করে ব্যক্তি বসবে। চলো নেক্সট 202 কি বলছে দেখো। হ্যাঁ, 202 কি বলছে আমরা দেখব। 202 বলছে যে বোথ দ্য রিচ অ্যালং উইথ দ্য পুয়ার। বোথ মানে উভয়, দুটোর ক্ষেত্রে আমরা বোথ ইউজ করি প্রোনাউনটা। আর বোথের পরে মনে রাখবে, বোথ দেওয়ার পরে বোথ থাকলে বোথ এবং বিটুইন, বোথ এবং বিটুইন এদের সাথে যখন দুটো নাউন যুক্ত হয়, অবশ্যই দুটো নাউনই যুক্ত হবে, তখন দুটো নাউন বা দুটো সাবজেক্টের মাঝখানে অ্যান্ড বসবে। বোথ কি হবে? বোথ নীলু অ্যান্ড কালু, বোথ নীলু অ্যান্ড কালু। দেখো অ্যান্ড, ঠিক আছে। বিটুইন নীলু অ্যান্ড কালু। ক্লিয়ার? তাহলে দেখো বিটুইন এবং বোথ এদের পর দুটো সাবজেক্ট, তার মাঝখানে অ্যান্ড। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এখানে বোথ দ্য রিচ অ্যালং উইথ উঠে গিয়ে এখানে অ্যান্ড বসবে। বোথ দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার, বোথ দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার আর রেসপন্সিবল, দায়ী। বড় লোকেরা এবং গরিব লোকেরা উভয়েই দায়ী ফর দ্য গ্রেট মেনি ভাইস, ফর এ গ্রেট মেনি ভাইস, অনেক পাপের জন্য দায়ী, অনেক বাজে কাজের জন্য দায়ী, অনেক খারাপ জিনিসের জন্য দায়ী। উইথ হুইচ, যার সাথে বা যেগুলো দিয়ে, আওয়ার কান্ট্রি, আমাদের এই দেশ, ইজ ইনফ্লিক্টেড, আক্রান্ত। ঠিক আছে, যে খারাপ কাজগুলো দিয়ে, যে বাজে কাজগুলো দিয়ে, যে পাপগুলো দিয়ে আমাদের দেশ আক্রান্ত। ক্লিয়ার? তাহলে বোথ এবং বিটুইনের পরে দুটো সাবজেক্টের মাঝখানে অ্যান্ড বসবে। এবার চলো নেক্সট 203। হ্যাঁ, 203 কি বলছে দেখো, বলছে সিন্স দ্য ফেস্টিভ্যাল। সিন্সের মানে কিন্তু এখানে যেহেতু, যখন সিন্স কনজাংশন হিসেবে ইউজ হবে, দুটো বাক্যকে যুক্ত করবে, তখন সিন্সের মানে হবে হচ্ছে যেহেতু। ক্লিয়ার? আর যখন পারফেক্ট সেন্টেন্সের সময় মেনশন করবে, তখন সিন্সের মানে হবে থেকে। তাহলে এখানে অ্যাজ এ কনজাংশন ইউজ হয়েছে, দুটো বাক্যকে যুক্ত করছে, এখানে মিনিং হবে যেহেতু দ্য ফেস্টিভ্যাল অফ দিওয়ালি ফেস্টিভ্যাল ইজ অ্যাপ্রোচিং, আসছে। মাই সান, আমার ছেলে, হ্যাজ ব্রট, এনেছে, মেনি ফায়ার ওয়ার্কস। ঠিক আছে, অনেক ফায়ার ওয়ার্কস মানে হচ্ছে বাজি। ঠিক আছে, অনেক বাজি এনেছে। যেমন কি বাজি এনেছে? যেমন রকেট বাজি, ক্র্যাকার্স, বিভিন্ন শব্দ বাজি আর কি। ঠিক আছে,
তো এখানে দেখো তাহলে এখানেও যেমন যেমন হিসাবে এক্সাম্পল স্বরূপ মেনশন করেছে অনেক কিছু, ঠিক আছে। তাহলে যেমন হিসাবে যখন উদাহরণস্বরূপ কিছু মেনশন করবে কোনো জিনিস, হ্যাঁ, তখন আমরা কি দেবো, তখন সাচ অ্যাজ বা লাইক দেবো। তাহলে এখানে আমরা লাইক বা সাচ অ্যাজ বলতে পারি, সাচ অ্যাজ, ঠিক আছে। উদাহরণস্বরূপ একটা ফ্রেম অফ রেফারেন্স যখন আমরা ইউজ করব, তখন কিন্তু আমরা লাইক বা সাচ অ্যাজ। আর অ্যাজ কোথায় দেবো, অ্যাজের পরে আমাদের সবসময় পার্সন বসবে, পার্সন, ব্যক্তি, ওকে, ক্লিয়ার। তাহলে এখানে বলবো মেনি ফায়ারওয়ার্কস লাইক রকেটস ক্র্যাকার্স বা সাচ অ্যাজ রকেটস ক্র্যাকার্স এটসেট্রা, ওকে। এবার চলো নেক্সট 204। 204 কি বলছে দেখো, 204 বলছে নো সুনার যেই না ডিড উই ফাইন্ড আউট, যেই না আমরা খুঁজে পেয়েছিলাম। নো সুনার মিনিং কিন্তু যেই না, এবং এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে যেই না ডিড উই ফাইন্ড আউট, দেখো এবং অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে বা কোনো নেগেটিভ ওয়ার্ড, আমি শর্টকাট ট্রিক বলেছিলাম, কোনো নেগেটিভ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে আগে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তাই তো। বা এটাকে যদি আমরা মেইন যে নিয়ম এটা, সেটা হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে কোনো বাক্য শুরু হলে আগে হেল্পিং ভার্ব হবে, তারপর সাবজেক্ট হবে, তারপর মেন ভার্ব হবে। মানে আমাদের বাক্যের যে মেন নর্মাল অর্ডার সেটা চেঞ্জ হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে। দেখো এখানেও তাই হয়েছে। তাহলে নো সুনার ডিড উই ফাইন্ড আউট খুঁজে পাওয়া, বলছে যেই না আমরা খুঁজে পেয়েছিলাম আ সলিউশন টু দ্য প্রবলেম। সলিউশনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু টু, দেখো টু আছে। তাহলে যেই না আমরা এই প্রবলেমটার একটা সলিউশন, সমাধান খুঁজে পেয়েছিলাম, when another problem cropped up, crop up এর মানে কি, crop up এর মানে appear suddenly, crop up এর মানে হচ্ছে appear, appear, appear suddenly, suddenly, সাডেনলি মানে হঠাৎ করে। তাহলে যখন আমরা এই প্রবলেমটার একটা সমাধান খুঁজে পেয়েছিলাম, তখন আমরা দেখলাম হঠাৎ করে আর একটা প্রবলেম আবির্ভূত হয়েছিল, হঠাৎ করে, সাডেনলি, ক্লিয়ার। তাহলে দেখো নো সুনার দিয়ে বাক্য শুরু হলে আমরা জানি, নো সুনার দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে দেন বসে, দেন, ঠিক আছে। আর যখন হার্ডলি স্কেয়ার্সলি দিয়ে শুরু হবে বাক্য, হার্ডলি বা স্কেয়ার্সলি, SCARCELY, তখন বাক্যের মাঝখানে ভেন হবে। তাহলে এখানে নো সুনার, দেন ইজ দ্য কারেক্ট আনসার, দেন অ্যানাদার প্রবলেম ক্রপড আপ, ক্লিয়ার। এবার 205 কি বলছে দেখো, 205 বলছে শি হ্যাজ লটস অফ মানি, শি হ্যাজ তার আছে লটস অফ মানি। তাহলে বলেছিলাম এ না থাকলে লটস অফ হবে, আর এ থাকলে লট অফ হবে, এ। তাহলে এ লট অফ বা লটস অফ, তাহলে এ নেই এখানে, তাহলে লটস অফ হবে। শি হ্যাজ লটস অফ মানি, তার কাছে আছে প্রচুর পয়সা। অ্যান্ড শি ডেয়ার নট, ডেয়ার মানে সাহস করা, সে সাহস করে না পারচেস, কিনতে, নিউ কার, একটা নতুন গাড়ি। এবার এখান থেকে বলে দিই, যখন ডেয়ার মানে হচ্ছে সাহস করা এবং নিড মানে হচ্ছে প্রয়োজন হওয়া, এদের সাথে যখন নট থাকবে, নট, ডেয়ার নট বা নিড নট, ঠিক আছে, এবং এর আগে সাবজেক্ট থাকবে থার্ড পার্সন সিঙ্গুলার, হি বা শি বা কোনো একটা নাম, ঠিক আছে, মনে করো পল্টু, PALTU, পল্টু, ঠিক আছে, বা POLTU। তাহলে ডেয়ার নট বা নিড নট থাকলে এবং এদের আগে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার থাকে, তাহলে আমাদের নিয়ম কি, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস হওয়ার কথা, ডেয়ারের সঙ্গে ডেয়ার্স, হি ডেয়ার্স বা শি ডেয়ার্স বা পল্টু নিডস। কিন্তু এখানে নিয়মটা হচ্ছে আলাদা, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার থাকা সত্ত্বেও ডেয়ার নট বা নিড নট থাকলে এদের সঙ্গে কিন্তু এস যুক্ত হবে না, ডেয়ারের সঙ্গে ডেয়ার্স হবে না, নিডের সঙ্গে নিডস হবে না, এরা যেমনটা তেমনটাই থাকবে, ঠিক আছে। শি ডেয়ার নট, হি ডেয়ার নট বা শি নিড নট, হি নিড নট, ভেরি ইম্পর্টেন্ট নিয়ম। তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে দুটো বাক্য হচ্ছে একে অপরের বিপরীত। তাহলে এখানে ডেয়ার নট, ডেয়ার্স, শি থাকা সত্ত্বেও ডেয়ারের সঙ্গে এস নেই, মানে ঠিক আছে, এখানে কারেক্ট আছে, ঠিক আছে। এবার এখানে কি বলছে দেখো, দুটো বাক্য একে অপরের বিপরীত। শি হ্যাজ লটস অফ মানি, তার কাছে প্রচুর পয়সা আছে। তাহলে পয়সা থাকলে নিশ্চয়ই সে একটা গাড়ি কিনতে পারবে, কিন্তু সে কেনার সাহস করে না। তাহলে দুটো বাক্য একে অপরের বিপরীত। শি হ্যাজ লটস অফ মানি, তার আছে প্রচুর পয়সা, তাহলে অ্যান্ডটা এখানে বাট, এখানে কনজাংশনে ভুল, অ্যান্ডটা বাট হবে। কিন্তু তার কাছে প্রচুর পয়সা আছে, কিন্তু সে সাহস করে না একটা নতুন গাড়ি কেনার, ক্লিয়ার। তাহলে দুটো বাক্য বিপরীত, পয়সা থাকলে সাধারণত সে কিনতে চাইবে, কিনতে পারবে, পয়সা আছে কিন্তু সাহস করছে না, তাহলে দুটো বাক্য বিপরীত, এই কারণে কনজাংশন অ্যান্ড হবে না, বাট হবে। শি হ্যাজ লটস অফ মানি বাট শি ডেয়ার নট পারচেস আ নিউ কার, ক্লিয়ার। চলো নেক্সট, হ্যাঁ এবার যাবো 206। 206 কি বলছে দেখো, 206 বলছে যে, হ্যাঁ 206 বলছে কলকাতা ইজ ফার্দার ফ্রম আলওয়ার, কলকাতা অনেক বেশি দূরবর্তী হয় কোন জায়গা থেকে, আলওয়ার থেকে, মানে আলওয়ার জায়গাটা থেকে কলকাতা অনেক বেশি দূরে, দেন জয়পুর। মানে বলতে চাইছে জয়পুর থেকে কলকাতার দূরত্ব যতটা না বেশি,
সরি আলওয়ার, হ্যাঁ ফ্রম আলওয়ার, আচ্ছা কলকাতা ইজ ফার্দার ফ্রম আলওয়ার দেন জয়পুর, হ্যাঁ গুড। তাহলে বলতে চেয়েছে কলকাতা, জয়পুর থেকে কলকাতার দূরত্ব যতটা না তার থেকে অনেক বেশি দূরত্ব কলকাতা আলওয়ার থেকে, ঠিক আছে। এইবার দেখো এইখানে কম্প্যারেটিভ ডিগ্রি, একটা কম্প্যারিজন করেছে, কম্প্যারেটিভ ডিগ্রি, তুলনা। যখন তুলনা করবে এবং তুলনা করে একটা দূরত্ব বলবে, দূরত্ব অনেক বেশি দূর, ঠিক আছে, তখন আমাদের কম্প্যারেটিভ এই ডিগ্রিতে ফারদার, ফার দূর মানে আমরা ফার FAR, তার কম্প্যারেটিভ ডিগ্রি হবে ফারদার, ঠিক আছে। আর যখন মাথায় রাখবে এই দুটো জিনিস আমরা গুলিয়ে ফেলি, FAR THE আর ফারদার কম্প্যারেটিভ বাক্যে বসবে এবং দুটো জায়গার মধ্যে একটা তুলনা বসবে, তুলনা মানে দূরত্বের দিক থেকে তুলনা থাকবে, তখন আমাদের ফারদার ইউজ করব। আর FUR THER ফারদার, এই ফারদার মানে কিন্তু আর FUR THER এই ফারদার মানে হচ্ছে আর। যখন এই বাক্যের মিনিং আর আসবে, যেমন ধরো আমি বললাম আই ক্যান নট ওয়াক এনি ফার্দার, আমি আর হাঁটতে পারবো না, আই ক্যান নট ওয়াক এনি ফার্দার, এনি থাকলে বাক্য নেগেটিভ, দেখো নট এসছে, আই ক্যান নট ওয়াক এনি, এবার কিন্তু FAR হবে না, FUR THER, তাহলে আই ক্যান নট ওয়াক এনি ফার্দার। আমি যদি বলি এই ওয়াকের জায়গায় আই ক্যান নট রিড, আমি আর পড়তে পারবো না, আই ক্যান নট রিড এনি ফার্দার, আই ক্যান নট রাইট এনি ফার্দার, আই ক্যান নট ইট এনি ফার্দার। তাহলে যখনই আর, মাথায় রাখবে বাংলা অর্থ যখনই আর আসবে তখন হবে FUR THER। আর FAR THER ফার্দার কোথায় আসবে? যখন দুটো জায়গার মধ্যে, দুটো লোকেশনের মধ্যে, দুটো পজিশনের মধ্যে একটা দূরত্ব বেশি, মানে একটা তুলনা বোঝাবে যে এই জায়গার থেকে এই জায়গার দূরত্ব অনেক বেশি, তখন হবে FAR THER। তাহলে এখানে দেখো দূরত্ব বলেছে, আর বলেনি, ঠিক আছে। কলকাতা ইজ ফার্দার মানে অনেক বেশি দূরে, আলোয়ার থেকে, জয়পুরের থেকে, ঠিক আছে। জয়পুর থেকে কলকাতার দূরত্ব অনেক বেশি, আলওয়ার থেকে কলকাতার দূরত্ব অনেক বেশি, ঠিক আছে, জয়পুর থেকে কলকাতা যতটা দূরত্ব তার থেকে। তাহলে এখানে FAR THER হবে, ক্লিয়ার? তাহলে FUR THER উঠে যাবে। এবার চলো নেক্সট, 207 কি বলছে দেখো, 207 কি বলছে আমরা দেখে নেব। 207 যেটা বলছে সেটা কি বলছে, হ্যাঁ 207 বলছে যে, 207 বলছে রমেশ ইজ স্মার্টার এনাফ, ঠিক আছে। এই এনাফ শব্দের মানে কি? এনাফ শব্দের মানে হচ্ছে যথেষ্ট, এনাফ শব্দের মানে হচ্ছে যথেষ্ট। এবার এনাফ শব্দটা দেখো নাউনের আগে বসবে এবং অ্যাডজেক্টিভের পরে বসে। ধরো আমি বললাম আমার কাছে যথেষ্ট পয়সা আছে, আই হ্যাভ এনাফ, ENOUGH, আই হ্যাভ এনাফ মানি, MONEY, ক্লিয়ার? তাহলে মানি নাউন, নাউনের আগে এনাফ বসবে, আমার কাছে যথেষ্ট পয়সা আছে। কিন্তু যদি অ্যাডজেক্টিভ হয় তখন কি করব? আমি বললাম আই অ্যাম ওল্ড, কিন্তু অ্যাডজেক্টিভ এবং পজিটিভ ডিগ্রি, ওল্ড এনাফ, আই অ্যাম ওল্ড এনাফ, ENOUGH, ঠিক আছে। দেখো এনাফ শব্দ এটা অ্যাডজেক্টিভের পরে, এখানে নাউনের আগে, ক্লিয়ার? তাহলে নাউনের আগে যথেষ্ট বলতে আমরা এনাফ আগে দেব, আই হ্যাভ এনাফ মানি। আর যখন অ্যাডজেক্টিভ বোঝাবে এবং অ্যাডজেক্টিভের কম্প্যারেটিভ ডিগ্রি হলে হবে না, শুধুমাত্র পজিটিভ ডিগ্রি হতে হবে। ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, ওল্ডার আর ওল্ডেস্ট হবে না, ওল্ড শুধুমাত্র পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ, সেই পজিটিভ ডিগ্রির পরে এনাফ বসবে। ওল্ড এনাফ, কোল্ড এনাফ, হট এনাফ, স্ট্রং এনাফ, ঠিক আছে, ব্রেভ এনাফ, তাহলে পজিটিভ ডিগ্রির পরে এনাফ বসবে। তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে স্মার্টার দিয়েছে, রমেশ ইজ স্মার্টার, কম্পারেটিভ ডিগ্রি, শুধু স্মার্ট হবে, ER বাদ যাবে। রমেশ হয় স্মার্ট এনাফ, যথেষ্ট স্মার্ট, যথেষ্ট চালাক, টু গেট সিলেক্ট হওয়ার জন্য, ফর দিস পোস্ট, এই পোস্টের জন্য বা এই পোস্টে সিলেক্ট হওয়ার জন্য যথেষ্ট বুদ্ধিমান, উইদাউট এনি রেকমেন্ডেশন, কোনো সুপারিশ ছাড়া, ক্লিয়ার? তাহলে অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রির পরে এনাফ এবং নাউনের আগে এনাফ। এবার চলো নেক্সট কি বলছে দেখো, নেক্সট আমরা যাবো, হ্যাঁ নেক্সট বলছে 208, দ্য হাউস ইজ ভেরি গুড, বাড়িটা হয় খুব ভালো, বাট টু মাচ স্মল টু অ্যাকোমোডেট দ্য ফুল ফ্যামিলি। কিন্তু টু মাচ স্মল মানে বলতে চাই যে খুব ছোট, টু অ্যাকোমোডেট থাকার জন্য, দ্য ফুল ফ্যামিলি পুরো পরিবার এই বাড়িতে থাকার জন্য বাড়িটা খুব ছোট। তাহলে যখন এরকম বলবে যে এরকম বাক্য বলবে, দেখো এরকম বাক্য, ধরো আমি বললাম আই অ্যাম টু উইক, WEAK, আই এম টু উইক টু ওয়াক, WALK, আমি এতটা, এই টুর মানে এতটাই, এই টুর মানে হচ্ছে এতটাই, ঠিক আছে। আই এম এতটাই উইক, দুর্বল, টু পরে দেখো একটা টু বসবে, তাহলে এই টু থাকলে
পরে টু বসবে, কোনো টু মাচ না, কিন্তু শুধু অনলি টু, আই এম টু উইক। আর এই প্রথম TOO পরেই অ্যাডজেক্টিভটা থাকবে, ঠিক আছে, দুর্বল। তাহলে আই এম টু উইক টু ওয়াক, এর মিনিংটা কি? এটা কিন্তু সিম্পল সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স। এই বাক্যটাকে কমপ্লেক্স করলে কি হবে একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। আই অ্যাম যেমন আছে আই অ্যাম রাখবো, আই অ্যাম রাখলাম, আই টু উঠে গিয়ে সো, আই অ্যাম সো উইক, উইক থাকবে, পরের টুর জায়গায় দ্যাট হবে, দ্যাট। দেখো তাহলে আই অ্যাম সো উইক দ্যাট, এবার এই টু তুলে দিয়ে দ্যাটের পরে এবার সাবজেক্ট দেবো, কারণ দ্যাট দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স নতুন বাক্য তৈরি হচ্ছে, তাহলে সাবজেক্ট আই থাকবে, ঠিক আছে। আই অ্যাম সো উইক দ্যাট, এবার দেবো কি, এবার দেবো আই দেবো আই। এবার দেখো বাক্যটা অ্যাম ছিল প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান নট, পাস্ট টেন্স থাকলে কুড নট, ক্যান নট পড়ে আছে ওয়াক, তাহলে ওয়াক। বাক্যটার মিনিং ভালো করে বোঝো। তাহলে এই টু মানে কি? নেগেটিভ। এই টু থাকা মানে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, টু থাকলে সিম্পল সেন্টেন্সের টু, এবং মিনিং হবে কি আমি এতটাই দুর্বল যে আমি হাঁটতে পারি না। আর এর কমপ্লেক্স করলে কি হবে? আই অ্যাম সো, টু উঠে গিয়ে সো উইক, টু উঠে গিয়ে সিঙ্গেল টিও উঠে গিয়ে কি হবে? দ্যাট, সাবজেক্ট আই ক্যান নট ওয়াক প্রেজেন্ট টেন্সে, আমি এতটাই দুর্বল যে আমি হাঁটতে পারি না। ক্লিয়ার? তাহলে মিনিং এটাই হচ্ছে। তাহলে এখানে কি বলছে দেখো, দ্য হাউস ইজ ভেরি গুড, বাড়িটা খুব ভালো কিন্তু বাট এতটা ছোট, তাহলে এতটা কিনা মাছ দেওয়ার কোনো দরকার নেই, বাট টু স্মল, টু দেখো টুর সঙ্গে টুর কম্বিনেশন আছে, টু সিম্পল সেন্টেন্স, ঠিক আছে, পরের অংশটা, বাট টু স্মল এতটাই ছোট, টু অ্যাকোমোডেট খাপ খাওয়াতে পারবে না দ্য ফুল ফ্যামিলি, পুরো পরিবারকে। ক্লিয়ার? এখানে মাছ বসবে না। ওকে, এবার টু মাছের এক্সাম্পলও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তাহলে বুঝলাম এখানে টু বসবে, মাছটা হবে না। এবার দেখো ঠিক ইনাফের যেমন ব্যবহার হয়, টু মাছেরও সেরকম ব্যবহার হয়। দেখো টু মাছ শুধু টু মাছ কোনো কম্প্যারিজনের ক্ষেত্রে ইউজ হবে না, নর্মাল একটা সিঙ্গেল সেন্টেন্সে আমরা টু মাছ ইউজ করবো। যেমন ধরো টু মাছ শব্দটা, এটার মানে হচ্ছে অতিরিক্ত, ঠিক আছে, টু মাছ মানে হচ্ছে অতিরিক্ত। আমি বললাম আমার কাছে অতিরিক্ত পয়সা আছে, আই হ্যাভ টু মাছ মানি। ভালো করে বাক্য দুটো খেয়াল করো, আই হ্যাভ টু মাছ মানি, ঠিক আছে। এইবার আমি বললাম ঠিক একই রকম বলবো যে আই অ্যাম মাচ টু, দেখো টু মাছটা মাচ টু হয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে, মাচ টু ওল্ড। ভালো করে খেয়াল করো, ঠিক এনাফের মধ্যে অনেকটা নিয়ম কিন্তু কিছুটা ডিফারেন্স আছে। তো যখন নাউন হবে, নাউন আমার কাছে অতিরিক্ত কোনো একটা নাউন আছে, তাহলে নাউনের আগে টু মাচ, আই হ্যাভ টু মাচ মানি। এবার যদি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের আগে ঠিক এটা উল্টে গিয়ে মাচ টু হয়ে যাবে। দেখো ওল্ড, আই অ্যাম আমি হই, মাচ টু অতিরিক্ত, ওল্ড বৃদ্ধ, তাহলে ওল্ডটা অ্যাডজেক্টিভ এবং পজিটিভ ডিগ্রি লাগবে, কিন্তু কম্পারেটিভ না, পজিটিভ ডিগ্রি। তাহলে আমি অতিরিক্ত বয়স্ক, মাচ টু ব্রেভ, মাচ টু স্ট্রং, মাচ টু শর্ট, মাচ টু স্মল, ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রির আগে উল্টে মাচ টু হবে, আর নাউনের আগে অতিরিক্ত বোঝাতে টু মাচ হবে। ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, দ্য হাউস, তাহলে এখানে কিন্তু টু মাচ উঠে গিয়ে শুধু টু হবে, টু স্মল টু অ্যাকোমোডেট। ক্লিয়ার? এবার 209 কি বলছে দেখো, হ্যাঁ 209 বলছে হি ডাজ নট নো, সে জানে না, টু মেক ফ্রেন্ডস, কিভাবে বন্ধু তৈরি করতে হয়, সে জানে না কিভাবে, একটা কিভাবে আসছে, কিভাবে ইংলিশ কিভাবে ইংলিশ হচ্ছে হাউ, সে জানে না কিভাবে বন্ধুত্ব করতে হয়, বন্ধু বানাতে হয়, সেই কারণে সে জানে না, সেই কারণে হি ইজ লিডিং, সে কাটাচ্ছে এ লোনলি লাইফ, একটা একা জীবন, ঠিক আছে। তাহলে সে জানে না, হি ডাজ নট নো কিভাবে বন্ধু বানাতে হয়, তাহলে হি ডাজ নট নো হাউ, HOW, হি ডাজ নট নো, নোর পরে হাউ দেবো, ঠিক আছে, হি ডাজ নট নো হাউ টু, এই টুর আগে হাউ, HOW, হাউ টু মেক ফ্রেন্ডস, হি ডাজ নট নো, সে জানে না, হাউ টু মেক ফ্রেন্ডস, কীভাবে বন্ধু বানাতে হয়, সো হি ইজ লিডিং আ লোনলি লাইফ, সেই কারণে সে একটা একা জীবন কাটাচ্ছে, ঠিক আছে। তাহলে এই নোর পরে একটা হাউ বসবে। ক্লিয়ার? এবার চলো নেক্সট, আমি জানি না কিভাবে প্রবলেম সমাধান করতে হয়, আই ডু নট নো হাউ টু সলভ প্রবলেম, আই ডু নট নো হাউ টু রিড, কীভাবে পড়তে হয়, আই ডু নট নো হাউ টু রাইট, কীভাবে লিখতে হয়, আই ডু নট নো হাউ টু রাইড বাইক, কীভাবে বাইক চালাতে হয়। ক্লিয়ার? সব জায়গাতেই হাউ আসবে। হ্যাঁ, এবার চলো নেক্সট 210 কি বলছে দেখো, 210 বলছে যে এভরি মেম্বার অফ দ্য ফ্যামিলি, এভরি কিন্তু সিঙ্গুলার, এভরি মেম্বার, দেখো অবের আগে অব দিয়ে সাবজেক্ট যুক্ত থাকলে অবের আগেরটা সাবজেক্ট হয় এভরি মেম্বার, তাহলে এভরি থাকা মানে সিঙ্গুলার, এভরি মেম্বার অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রত্যেকটা সদস্য, ইজ, সেই কারণে ভার্ব দেখো সিঙ্গুলার, ইজ অ্যাডিক্টেড টু মানে আসক্ত, অ্যাডিক্টের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হয়, তাহলে এভরি মেম্বার অফ দ্য ফ্যামিলি ইজ অ্যাডিক্টেড টু, আর অ্যাডিক্টেড টুর পরে ভার্বের আইএনজি, অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টের পরে টু বসবে এবং যার সাথে আসক্ত হবে সেই ভার্বের সাথে আইএনজি হবে, অ্যাডিক্টেড টুর পরে ভার্বের আইএনজি। ক্লিয়ার? তাহলে অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং মানে মদ্যপানের সঙ্গে আসক্ত, অ্যান্ড সো আশাও তাই, ঠিক আছে। দেখো এই বাক্যগুলো আমরা এরকম বলবো, ধরো আমি বললাম তারা পড়াশুনোতে তারা খুব ভালো,
তা দে আর গুড প্লেয়ার্স, দে আর গুড প্লেয়ার্স। ভালো করে খেয়াল করো বাক্যগুলো, এই ধরনের বাক্যগুলো আমরা লাস্টে এরকম করবো কনস্ট্রাকশনটা। দে আর গুড প্লেয়ার্স, তারা খুব ভালো প্লেয়ার, এবং আমি একটা নাম মেনশন করে বললাম রামও খুব ভালো। দে আর গুড প্লেয়ার্স, সো ইজ রাম। বাক্যের গঠনটা রিভার্স হয়ে যাবে, অর্ডারটা। সো ইজ রিমি, ধরো সো ইজ রিমি, ঠিক আছে। দে আর গুড প্লেয়ার্স, তারা খুবই ভালো প্লেয়ার, রিমিও সেরকমটা, রিমিও সেই রকমটা। সো ইজ রিমি, আমি কিন্তু দেখো রিমি সাবজেক্টের পরে কিন্তু ভার্ব যায় নর্মাল অর্ডারে। সো রিমি ইজ, আমি সেরকম দিইনি। এই যে রিমিও, এই যে সো, এইরকম বোঝাতে এই সোর পরে আমরা কি দেবো, আগে হেল্পিং ভার্ব তারপরে রিমি দেবো। ধরো আরও একটা এক্সাম্পল বলি, আমি বললাম যে মনে করো, হ্যাঁ আমি বললাম যে আই গো দেয়ার, আমি সেখানে যাই, ঠিক আছে, আমি সেখানে যাই, এবং বললাম আমার ভাইও সেখানে যায়। এই যে আমার ভাইও সেখানে যায়, এই বাক্যটা আমি কি বলবো, পুরো না লিখে আমি শর্টে কি বলবো, আই গো দেয়ার। এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে এখানে ডু বা ডাজ আসবে। মাই ব্রাদার কি, মাই ব্রাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ডু না ডাজ হবে। আই গো দেয়ার, এবার সো দেবো একটা, সো সেই রকমটা আমার ভাইও সেই রকমটা করে, তাহলে সো, এখানেও তাই, এখানেও সো, তাহলে আই গো দেয়ার, সো ডাজ, DOE, সো ডাজ মাই ব্রাদার। ক্লিয়ার এবার বিষয়টা? হ্যাঁ, এবার অ্যাফার্মেটিভ হলে হ্যাঁ বোধক হলে সো দিচ্ছি, যদি নেগেটিভ হয় মনে করো, ধরো আমি আর একটা বাক্য বলি, পাস্ট টেন্স দিয়ে বলি, এখানে প্রেজেন্ট টেন্স বললাম, ইজ দিয়ে পাস্ট টেন্সে মনে করো আমি বললাম আই লাইকড দ্য মুভি, MOVI, সিনেমা দেখতে গেছিলাম বন্ধুর সঙ্গে, আমি বইটা পছন্দ করেছিলাম, আমার বন্ধুও বইটা পছন্দ করেছিল, তখন কি বলবো, সো বললাম অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধকে সো আসবে। সো এবার ED মানে পাস্ট টেন্স, হেল্পিং ভার্ব হবে ডিড, সো ডিড আমার বন্ধু মাই ফ্রেন্ড। ক্লিয়ার? FRIEND। এইবার যদি বাক্যটা নেগেটিভ হয়, সো ডিড পাস্ট টেন্স, ঠিক আছে, সো দেবো হ্যাঁ বোধক বাক্যে। এবার না বোধকে, ধরো আমি বললাম আই ডিড নট লাইক দ্য মুভি, শর্টকাট এম লিখলাম, তাহলে আই ডিড নট লাইক দ্য মুভি। এবার নেগেটিভ সেন্স এসছে, এই ক্ষেত্রে কি বলবো, যে আমার বন্ধুও মনে করে পছন্দ করেনি, মানে একই রকমের হতে হবে, হ্যাঁ বোধক হলে পরেরটাও হ্যাঁ বোধক হবে, না বোধক হলে পরেরটাও না বোধক হবে। এই রকম সেন্স আমরা কীভাবে, হ্যাঁ বোধক হলে সো, আর না বোধক হলে নাইদার, দেখো, হ্যাঁ, বা নাইদার বা নর, যে কোনো একটা, নাইদার বা নর। হ্যাঁ, তাহলে কী বলছে, আই ডিড নট লাইক দ্য মুভি, আমি বইটা পছন্দ করিনি, তাহলে এখানে দেবো নাইদার, NEITH, নাইদার বা নর, ঠিক আছে, যে কোনো একটা, নাইদার বা নর, যে কোনো একটা তুমি ইউজ করতে পারো, যে কোনো একটা, নাইদার। এবারে ডিড পাস্ট টেন্স, নাইদার ডিড মাই ফ্রেন্ড, ক্লিয়ার, মাই ফ্রেন্ড, নাইদার ডিড মাই ফ্রেন্ড, বা নাইদার ডিড মাই ব্রাদার, বা নর ডিড মাই ফ্রেন্ড, নর ডিড মাই ব্রাদার। ক্লিয়ার হয়ে গেল? তাহলে একই রকম সেন্স বোঝাতে আমরা এই রকম বাক্যের লাস্টে হ্যাঁ বোধক বাক্যে সো দেবো, আর না বোধক বাক্যে নাইদার বা নর দেবো। তারপরে কি, তারপরে অর্ডারটা দেখো, আগে হেল্পিং ভার্ব তারপর সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে এখানে চলে আসো আমাদের, হ্যাঁ, তাহলে এখানে কি আছে দেখো, এখানে 210 কি বলেছে, এভরি মেম্বার অফ দ্য ফ্যামিলি, প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্য ইজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং, মদ্যপানের সঙ্গে আসক্ত, অ্যান্ড সো দিয়েছি হ্যাঁ বোধক, আশাও সেই রকম, এইরকম সেন্স বলতে সো ইজ আশা হবে, সো ইজ তারপরে আশা, ইজটা কিন্তু লাস্টে হবে না, আগে হবে, সো ইজ আশা। ক্লিয়ার? এবার চলো নেক্সট, 211 কী বলছে দেখো। হ্যাঁ, 211 কী বলছে, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু নিয়ম রুলসগুলো সব তোমরা ইন্ডিকেট আর কি নোট ডাউন করে নেবে, রাইট ডাউন, টেক ডাউন, ওকে। হ্যাঁ, এবার কি বলছে দেখো, বলছে 211 বলছে বাই ডিসকাসিং অনলি উইথ দ্য অফিসার কনসার্ন মানে বিশিষ্ট যে অফিসার আছে, যে এর সঙ্গে যুক্ত আছে, সেই যুক্ত থাকা বিশিষ্ট অফিসারের সঙ্গে ডিসকাস করার দ্বারা দে ফাউন্ড, তারা খুঁজে পেয়েছিল, ফাউন্ড আউট দ্য পার্সন, ব্যক্তিটাকে, বিহাইন্ড দ্য ফ্রড, এই যে ফ্রড, এই যে আর কি চুরিটা হয়েছিল, জালিয়াতিটা হয়েছিল, এই জালিয়াতির পেছনে যে ব্যক্তিটা আছে তাকে খুঁজে পাওয়া গেছিল। এবং সেটা কিভাবে খুঁজে পাওয়া গেছিল, বাই ডিসকাসিং অনলি উইথ দ্য অফিসার কনসার্ন, শুধুমাত্র যে অফিসারের সঙ্গে যুক্ত আছে, এই বিশিষ্ট যে ডিপার্টমেন্ট বা বিশিষ্ট যে বিষয়, এই বিষয়ের সঙ্গে যে অফিসার যুক্ত, তার সঙ্গে ডিসকাস করে, আলোচনা করে আমরা এই ব্যক্তিটাকে খুঁজে পেয়েছিলাম। এবার দেখো, আমরা নিয়ম জানি কি, আমরা নিয়ম জানি হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ, PHRASE, অ্যাডভার্ব ফ্রেজ কাকে বলে? ফ্রেজ হচ্ছে দুটো বা তিনটে শব্দ যখন পাশাপাশি বসে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, এবং সেটা পুরো সম্পূর্ণ বাক্যে একটা অর্থের অ্যাড করতে সহায়তা করে। তাহলে দুটো তিনটে বাক্য পাশাপাশি বসে যদি একটা নির্দিষ্ট তার একটা অর্থ থাকবে, তখনই তাকে আমরা বলবো ফ্রেজ। ক্লিয়ার? ফ্রেজের মধ্যে কিন্তু ভার্ব মানে
ফ্রেজের মধ্যে ভার্ব থাকতেই হবে এরকম কোনো বিষয় নেই। তাহলে 3-4টে শব্দ বা 2-3টে শব্দ পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করে তখন তাকে বলবো ফ্রেজ। এইবার এই ফ্রেজটা যখন অ্যাডভার্ব হিসেবে কাজ করবে তখন আমরা নিয়ম কি জানি, অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে বাক্য শুরু হলে আগে আমাদের কি হবে, হেল্পিং ভার্ব, অর্ডারটা রিভার্স হয়ে যাবে, হেল্পিং ভার্ব তারপর সাবজেক্ট তারপর মেন ভার্ব। ক্লিয়ার? তাহলে এখানে দেখো অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে বাক্য শুরু হচ্ছে এবং এই ফ্রেজটা যে অ্যাডভার্ব ফ্রেজ সেটা আমরা কীভাবে বুঝবো, ভার্বকে প্রশ্ন করব। বাই ডিসকাসিং অনলি উইথ দ্য অফিসার কনসার্ন, শুধুমাত্র যে অফিসারের সঙ্গে যুক্ত ছিল তার সঙ্গে ডিসকাস করার মাধ্যমে তারা ফাউন্ড আউট, খুঁজে পেয়েছিল। এবার ফাউন্ড আউটকে প্রশ্ন করো, কিভাবে খুঁজে পাওয়া গেছিল, কিভাবে। দেখো ভার্বকে এই ফ্রেজটা, প্রথমের ফ্রেজটা ভার্বকে ডিফাইন করছে, কিভাবে খুঁজে পাওয়া গেছিল, অফিসারের সঙ্গে, শুধুমাত্র অফিসারের সঙ্গে আলোচনা করে। তাহলে ভার্বকে ডিফাইন করলো অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, তাহলে অ্যাডভার্ব ফ্রেজ হলেই আমাদের অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দে ফাউন্ড আউট আছে, ফাউন্ড আউট ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে ডিড তারপরে সাবজেক্ট হবে দে আর ফাউন্ডটা ফার্স্ট ফর্মে হয়ে যাবে, ফাইন্ড আউট। ক্লিয়ার? তাহলে এখানে অ্যাডভার্ব ফ্রেজ বলে তাহলে কি হবে, ডিড দে, এখানে হবে হচ্ছে বাই ডিসকাসিং অনলি উইথ দ্য অফিসার কনসার্নড, এখানে এই দে ফাউন্ড আউটটা হবে ডি ছোট হাতে দেবে, ডিড দে ফাইন্ড আউট, did they find out। ক্লিয়ার? ডিড দে ফাইন্ড আউট দ্য পার্সন বিহাইন্ড দ্য ফ্রড। অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে বাক্য শুরু হয়েছে বলে অর্ডারটা রিভার্স হয়ে গেল। ক্লিয়ার? এ হচ্ছিল নেক্সট 212 কি বলছে দেখো, হ্যাঁ 212 বলছে আমাদের দ্য প্রিন্সিপাল ডিস্ট্রিবিউটেড দ্য সুইটস, বলছে প্রিন্সিপাল বিতরণ করেছিল, ডিস্ট্রিবিউটেড ফ্রেজাল ভার্ব কি, গিভ অ্যাওয়ে, AWAY, বিতরণ করেছিল দ্য সুইটস মিষ্টিগুলো, কাকের বেশি, অ্যামং আওয়ার ফ্রেন্ডস, আমাদের বন্ধুদের মধ্যে। তাহলে অনেকের মধ্যে বললে অ্যামং হয়, এই অ্যামংটাকে আমরা অ্যামংস্ট, AMONGST, অ্যামংস্ট, এটা প্রাচীন ইউজ, আগে আর্কেইক, এটাকে বলি আর্কেইক, RKCHAIC, আর্কেইক ইউজ মানে আগে, পৌরাণিক দিনে একটু অতীতে আমরা অ্যামংস্ট ইউজ করতাম, এখন আমরা অ্যামং করি আধুনিক যে আর কি মডার্ন ইংলিশে। ওকে, তাহলে অনেকের মধ্যে বললে অ্যামং, দুজনের মধ্যে বললে বিটুইন। তাহলে ফ্রেন্ডস অনেক বেশি, তাহলে অ্যামং হু বেড হিম ফেয়ারওয়েল, যারা তাকে বিদায় জানিয়েছিল। প্রিন্সিপাল বিতরণ করেছিল মিষ্টিগুলো আমাদের বন্ধুদের মধ্যে যারা তাকে বিদায় জানিয়েছিল। ক্লিয়ার? বাক্যের মধ্যে কোনো ভুল নেই। ওকে, নেক্সট চলো, অ্যামং আর অ্যামংস্ট সেম। অনেকে বলবে কিন্তু অ্যামংটা ওটা কি অ্যামংস্ট হবে, তো অ্যামংস্টটা পৌরাণিক ইউজ, আর্কেইক ইউজ, আর অ্যামাংটা মডার্ন ইউজ, কোনো ভুল নেই বাক্যের মধ্যে। নেক্সট চলো, নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে যে 213, আন্ডার নো সার্কামস্ট্যান্সেস, কোনো পরিস্থিতিতেই আন্ডার নো সার্কামস্ট্যান্সেস উই ক্যান হেল্প ইউ, আমরা তোমাকে সাহায্য করতে পারবো ইন দিস ইমোরাল প্রজেক্ট, এই যে অনৈতিক যে প্রজেক্ট বিষয়টা, এই বিষয়টাতে সেই দ্য চেয়ারম্যান বলেছিল। তাহলে দেখো আন্ডার নো সার্কামস্ট্যান্সেস একটা রিমেইনিং বলতে পারো, বা এই যে ফ্রেজ, এটা একটা ফ্রেজ, তাই তো, 2-3টে শব্দ পাশাপাশি বসেছে এবং একটা অর্থ প্রকাশ করছে মানে ফ্রেজ। আর এই ফ্রেজটা কি অ্যাডভার্ব ফ্রেজ? যদি অ্যাডভার্ব ফ্রেজ হয় তাহলে কিন্তু বাক্যের অ্যাডভার্ব ফ্রেজ, PHRAC, অ্যাডভার্ব ফ্রেজ হলে বাক্যের অর্ডার চেঞ্জ হয়ে যাবে, আগে হেল্পিং ভার্বটা আগে আসবে। ভার্বকে প্রশ্ন করো, হেল্প, আমরা পারবো সাহায্য করতে, কখন সাহায্য করতে পারবো, কোনো পরিস্থিতিতেই পারবো না, তাহলে কখনোই পারবো না, তাহলে পারবো, কখন পারবো, বা পারবো না, কখন পারবো না, কখনোই পারবো না, ভার্বকে ডিফাইন করছে মানে অ্যাডভার্ব ফ্রেজ। ক্লিয়ার? তাহলে অর্ডার চেঞ্জ হয়ে যাবে, উই ক্যান হেল্পটা ক্যান উই হেল্প হয়ে যাবে, ক্যান উই হেল্প। ক্লিয়ার? অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে বাক্য শুরু হলে বা অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হলে, বা শর্টকাট ট্রিক কোনো নেগেটিভ ওয়ার্ড দিয়ে, যেমন কি নো সুনার, হার্ডলি, স্কেয়ারসলি, রেয়ারলি, সেলডম, এগুলো কোনো নেগেটিভ ওয়ার্ড, বা মেন নিয়ম হচ্ছে কি অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে বাক্য শুরু হলে আমাদের নর্মাল অর্ডার চেঞ্জ হয়ে যাবে, আগে হেল্পিং ভার্ব, সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। ক্লিয়ার? তাহলে ক্যান উই হেল্প, আন্ডার নো সার্কামস্ট্যান্সেস ক্যান উই হেল্প ইউ ইন দিস মোরাল প্রজেক্ট, সাইড দ্য চেয়ারম্যান। ক্লিয়ার? নেক্সট 214 কি বলছে দেখো, 214 বলছে যে 214 কি বলছে, হ্যাঁ 214 বলছে যে হি অর্ডার্ড, সে আদেশ দিয়েছিল, অ্যাজ ইফ মানে কিন্তু অ্যাজ ইফ একটা ফ্রেজ, মানে হচ্ছে যেন, অ্যাজ ইফের মানে হচ্ছে যেন। ঠিক আছে? সে আদেশ দিয়েছিল যেন, হি ওয়াজ মাই মাস্টার, সে ছিল আমার প্রভু। কল্পনা করে, ইম্যাজিন, কল্পনা করে কোনো কিছু হওয়া বললে সাবজেক্টের পরে ওয়্যার হবে, কল্পনা করে কোনো কিছু হওয়া বললে কল্পনা করে কোনো কিছু হওয়া বললে সাবজেক্টের পরে ওয়্যার, আর কল্পনা করে থাকা বললে হ্যাড। ঠিক আছে? হ্যাড। যেমন ধরো আমি বললাম যে যদি আমি প্রধানমন্ত্রী হতাম, ইফ আই ওয়্যার দ্য PM, আর এবার যদি বলি ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম। দেখো যেটা তো সম্ভব নয়,
সম্ভব নয়। কল্পনা করে হওয়া বললে সাবজেক্টের সাবজেক্ট আয়ের পরে নিশ্চয়ই ওয়্যার বসে, না নর্মাল ওয়াজ বসে, এই ক্ষেত্রে ওয়্যার হবে। কল্পনা করে কিছু হওয়া বললে সাবজেক্ট যাই থাকুক না কেন ওয়্যার হবে। আর থাকা বললে যদি আমার থাকা বোঝায়, ইফ আই হ্যাড আ বিউটিফুল কার লাইক দিস, ইফ আই হ্যাড, থাকা বললে হ্যাড, ইফ আই হ্যাড যদি আমার থাকতো আ বিউটিফুল, BUTIFUL, বিউটিফুল কার লাইক, ঠিক আছে, লাইক দিস, এটার মতো। ক্লিয়ার? তাহলে থাকা বললে হ্যাড আর হওয়া বললে ওয়্যার। ক্লিয়ার? এবার এখানে কি বলছে, হি অর্ডার্ড, সে আদেশ দিয়েছিল, অ্যাজ ইফ যেন সে ছিল আমার মাস্টার। তাহলে সে তো অ্যাকচুয়ালি আমার মাস্টার নয়, তাহলে কল্পনা করে হওয়া বলছে সে যেন আমার মাস্টার, এইরকমভাবে আমাকে আদেশ করছে, তাহলে এখানে হবে ওয়্যার, অ্যাজ ইফ হি ওয়্যার মাই মাস্টার। ক্লিয়ার? কল্পনা করে হওয়া বললে ওয়্যার। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। 215 কি বলছে দেখো, 215 বলছে যে গড সেভস দ্য কুইন, ভগবান কুইন অফ ভিক্টোরিয়া, গড সেভস দ্য কুইন অফ ভিক্টোরিয়া, মানে এটা হচ্ছে মানুষজনদের একটা কি বলবো, মানুষজনদের একটা উইশ, মানুষজন উইশ করছে ভগবানের কাছে, ভগবান যেন তাকে বাঁচিয়ে দেয়, ভগবান যেন তাকে বাঁচিয়ে দেয়। দেখো এইবার এখানে তাহলে গড থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে S/S, হিসেব মতো বাক্য ঠিক আছে। এবার তার সত্ত্বেও আমরা কয়েকটা বাক্য দেখবো। দেখো মে গড, আমরা যখন মনের উইশ করি, মনের অপটেটিভ সেন্টেন্স বলি আমরা, অপটেটিভ সেন্টেন্স যেগুলো অপটেটিভ সেন্টেন্স আমরা দেখি, ইচ্ছা সূচক বাক্য, মে গড সেভ, SAVE, সেভ হিম, মে গড সেভ হিম, ঠিক আছে, মে গড সেভ হিম। আর একটা বাক্য দেখো বললাম যেটা নর্মালি, আমি বললাম যে প্রতিদিন ভগবান আমাকে বাঁচায়, তাহলে গড সেভস, SAVE, সেভস মি, ভগবান আমাকে বাঁচায়। এটা কিন্তু নর্মাল, কোনো উইশ টুইশ কিছু না, ভগবান আমাকে বাঁচায়। এই ক্ষেত্রে সেভের সঙ্গে S দেবো, যে কাজটা ইন জেনারেল প্রতিদিন আর কি আমরা উইশ করছি না, তখন গড থার্ড পার্সন সিঙ্গুলার ভার্বের সঙ্গে S/S হবে। কিন্তু এখানে এটা উইশ করছি, এখানে গড থার্ড পার্সন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ভার্বের সঙ্গে S হবে না, এটাই হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের নিয়ম। ঠিক আছে? আর একটা বাক্য আর এক জায়গায় S হবে না, কোন জায়গায়, যেমন ধরো ইম্পারেটিভ, এটা হচ্ছে কিন্তু অ্যাসার্টিভ, ASSERTIVE, অ্যাসার্টিভ, এটা অ্যাসার্টিভ, এটা ইম্পারেটিভ। তাহলে বাক্যের মুড, মেজাজটা যদি আদেশ, অনুরোধ, উপদেশমূলক হয় বা ইচ্ছাসূচক হয়, ধরো আমি বললাম গডের পরে একটা কমা দেবো, গড, ভগবান তাকে বাঁচিয়ে দাও, গড সেভ হিম, এটা ভগবানকে যেন আমরা একটা অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, গডের পরে একটা কমা দিয়েছি, গড ভগবান সেভ হিম, তাকে বাঁচিয়ে দাও, ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, শাট দ্য ডোর, ব্রেক ইট। তাহলে সেই রকম এটুকু একটা ইম্পারেটিভ, আদেশ, অনুরোধ, উপদেশ, ভগবানকে একটা উপদেশ করছি, গডের পরে এই কারণে কমা দিচ্ছি, তাহলে এখানেও কিন্তু সেভের সঙ্গে S হবে না। ক্লিয়ার? আর শুধুমাত্র অ্যাসার্টিভ, যে কাজটা ভগবান করে প্রতিদিন করে, সেখানে ভগবান আমরা না এটা ইম্পারেটিভ না অপটেটিভ, সেখানে আমরা গডের পরে সেভস দেবো। কিন্তু উইশ যখন করব, মে গড ব্লেস মি, মে গড সেভ মি, মে গড সেভ হিম, এই ক্ষেত্রে কিন্তু আমরা সেভের সঙ্গে S দেব না। ঠিক এইখানটায় এটা একটা উইশ করছে, মানে কোনো একটা কান্ট্রি, কোনো একটা স্টেটের লোকজন উইশ করছে ভগবান তাকে বাঁচিয়ে যেন দেয়, তাহলে এখানে মেয়েটা উজ্জ আছে, মেয়েটা অনুপস্থিত আছে, মে গড সেভের সঙ্গে সেভস দেব না। ঠিক আছে? নিশ্চয়ই এই কুইন অফ ভিক্টোরিয়া প্রতিদিন কোনো বিপদের মধ্যে পড়ে না, ঠিক আছে, কোনো একটা বিপদের মধ্যে পড়েছে, তাই মানুষজন এটা উইশ করছে, মে গড সেভ দ্য কুইন অফ ভিক্টোরিয়া। ক্লিয়ার? তাহলে এই মেয়েটা এখানে উজ্জ আছে। যেমন ধরো আমরা বলি না, যেমন ধরো অপটেটিভ সেন্টেন্সে আমরা মেয়ে উজ্জ করেই বলি, হ্যাভ এ সেফ জার্নি, হ্যাভ এ সেফ জার্নি, JOURNEY, শর্টে আমরা বলে থাকি যে হ্যাভ এ সেফ জার্নি, কিন্তু আগে মে আছে, কিন্তু সেটা উজ্জ আছে, এই মে ইউটা উজ্জ আছে, মে ইউ হ্যাভ এ সেফ জার্নি। ঠিক আছে? ঠিক সেই রকমটা, যেমন এখানে মে ইউ উজ্জ থাকছে, এখানেও মেটা উজ্জ আছে, মে গড সেভ দ্য কুইন অফ ভিক্টোরিয়া। ক্লিয়ার? তাহলে এখানে সেভের সঙ্গে এসটা হচ্ছে না, যেহেতু অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ আর ইম্পারেটিভে নিয়মটা খাটবে। চলো নেক্সট 216 কি বলছে দেখো, 216 যেটা বলছে আমাদের, 216 কি বলছে দেখো, 216 বলছে ইফ ইট ওয়াজ সো, ভালো করে খেয়াল করো, যদি এটা ওই রকমটা হতো, ইফ ইট ওয়াজ সো, যদি এটা ওই রকমটাই হতো, পোয়েট্রি উড সিজ, ওই পোয়েট্রি সিজ টু ম্যাটার, পোয়েট্রির অস্তিত্ব রুদ্ধ হয়ে যেত, পোয়েট্রির কোনো অস্তিত্ব থাকতো না, পোয়েট্রি কোনো ম্যাটারই করতো না। ঠিক আছে? তাহলে এটা তো অ্যাকচুয়ালি ওরকম নয়, পোয়েট্রি তো অস্তিত্ব আছে, পৃথিবীতে আছে তো, কিন্তু এটা কল্পনা করছি, কল্পনা করে হওয়া বোঝাচ্ছে, যদি এটা ওই রকমটাই হতো, ইফ ইট ওয়াজ সো, তাহলে কল্পনা করে হওয়া বললে সাবজেক্টের পরে ওয়্যার, তাহলে ইফ ইট ওয়্যার সো,
যদি এটা সেরকমটা হতো পোয়েট্রি উড সিজ, রুদ্ধ হয়ে যেত, ম্যাটার করতে, অস্তিত্ব থাকতো না কবিতার। ঠিক আছে, তাহলে ইফ ইট ওয়্যার সো, কল্পনা করে হওয়া বলছে বলে। নেক্সট 17 কি বলছে দেখো, 217 কি বলছে, 217 বলছে কি বলছে, দ্য মেরিট অফ দিস বুকস। দেখো অব দিয়ে সাবজেক্ট যুক্ত থাকলে অবের আগেরটা সাবজেক্ট, মেরিট মানে কি মেধা বা গুণ, কোনো কোয়ালিটি। তাহলে দ্য মেরিট অফ দিস বুকস প্লুরাল, কিন্তু সাবজেক্ট কিন্তু প্রিপোজিশনের আগেরটা দ্য মেরিট অফ দিস বুকস, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, ইজ হবে, কারণ দ্য মেরিট গুণ, মেধা গোনা যায় না, আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হয়, তাহলে সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, আর হবে না ইজ হবে। দ্য মেরিট অফ দিস বুকস ইজ নোন, পরিচিত, টু এভরিওয়ান, নোনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, ক্লিয়ার, তাহলে ইজ হবে, দ্য মেরিট অফ দিস বুকস ইজ। নেক্সট চলো 218 কি বলছে দেখো, দ্য কন্ডিশন অফ দ্য পিপল লিভিং ইন রুরাল এরিয়া। বলছে রুরাল এরিয়া, গ্রাম্য পরিবেশে, গ্রাম্য এরিয়ায় বা বসবাস করা মানুষজনদের যে কন্ডিশন, অবস্থা, অব হচ্ছে প্রিপোজিশনের আগে কি আছে, দ্য কন্ডিশন, অবস্থা, সিঙ্গুলার, অবস্থা গোনা যায় না, দ্য কন্ডিশন মানে অবস্থা, এটা আনকাউন্টেবল, তার মানে হচ্ছে কন্ডিশন, এটা শুধু কন্ডিশন আছে, সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। দেখো আর রয়েছে দ্য কন্ডিশন অফ পিপল, মানুষজনদের অবস্থা, লিভিং ইন রুরাল এরিয়া, তাহলে আটটা ইজ হবে, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, কন্ডিশন ভেরি ব্যাড, খুব খারাপ, গ্রাম্য পরিবেশে বসবাস করা মানুষজনদের অবস্থা খুব খারাপ, তাহলে আটটা কিন্তু ইজ হলো, সাবজেক্ট সিঙ্গুলার বলে। এবার চলো 219 কি বলছে, 219 বলছে দেখো, 219 বলছে দ্য স্মেল অফ দিস রোজ, তাহলে দিস রোজ প্লুরাল, কিন্তু অব দিয়ে যুক্ত হয়েছে সাবজেক্ট, অবের আগেরটা সাবজেক্ট, দ্য স্মেল গন্ধ, গোনা যায় না, দ্য স্মেল সিঙ্গুলার, ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে, দ্য স্মেল অফ দিস রোজ ফ্লাওয়ার্স, গোলাপ ফুলগুলোর গন্ধ, আটটা ইজ ভেরি সুইট, খুব মিষ্টি, ক্লিয়ার। এবার চলো নেক্সট 220 কি বলছে দেখো, 220 বলছে দ্য কন্ডোলেন্স মেসেজেস, কন্ডোলেন্স মানে কি, কন্ডোল করা মানে সহানুভূতি জানানো, কন্ডোলেন্স মেসেজেস সহানুভূতি সূচক যে বার্তাগুলো, সহানুভূতি সূচক যে বার্তা, মেসেজ মানে বার্তা, তাহলে মেসেজেস কিন্তু প্লুরাল, এখানে কিন্তু মেসেজেস প্লুরাল, ক্লিয়ার, একের বেশি। সাবজেক্ট তাহলে কি থার্ড পার্সন প্লুরাল, এটা মাথায় রাখো। দ্য কন্ডোলেন্স মেসেজেস, যে মেসেজগুলো রিসিভড করা হয়েছে, রিসিভড অন দ্য ডেথ অফ মিসেস গান্ধীর মৃত্যুতে যে মেসেজগুলো রিসিভ করা হয়েছে, সেই মেসেজগুলো স্পিক করে, ভার্ব, এই যে দ্য কন্ডোলেন্স মেসেজের ভার্ব পেয়ে গেলাম আমরা স্পিক, সেই মেসেজগুলো স্পিক করে, বলে, হাইলি, উচ্চভাবে, অফার গ্রেটনেস, তার যে মহানত্ব, সেই মহানত্বের কথা বলে এই মেসেজগুলো, যে তার মৃত্যুর পরেও মানুষজন এত কন্ডোলেন্স, সহানুভূতি সূচক বার্তা পাঠিয়েছে। তাহলে দেখো সহানুভূতি সূচক বার্তাগুলো একের বেশি, তাহলে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে আমরা এস বা ইএস দিই, হির পরে গো না দিয়ে গোস দিই, তাই তো, শি দিলেও গোস দিই, রামু দিলেও রামু দিলেও গোস দিই, ঠিক আছে, আমিনুর দিলে আমিনুর, AMINUR, আমিনুর দিলে এস দেবো, ঠিক আছে, জাহাঙ্গীর HANGIR, জাহাঙ্গীর দিলেও কিন্তু আমরা গো দেবো না, গোস দেবো, থার্ড পার্সন সিঙ্গুলার। কিন্তু যখন প্লুরাল মেসেজেস, তখন কিন্তু ভার্বের সঙ্গে এস দেবো না, শুধু স্পিক দেবো, শুধু কি দেবো, স্পিক, এখানে স্পিক্স আছে, এখানে দেখো স্পিক্স আছে, তাহলে কন্ডোলেন্স মেসেজেস, এখানে স্পিকের এসটা বাদ যাবে, শুধু স্পিক হাইলি অফ হার গ্রেটনেস, ক্লিয়ার। চলো নেক্সট 221 কি বলছে দেখো, 221 কি বলছে আমরা দেখে নেব। 221 বলছে ইকোনমিক কোঅপারেশন, অর্থনৈতিক সহযোগিতা, বিটুইন প্রিপোজিশন, দুজনের মধ্যে বললে বিটুইন হয়, তাহলে বিটুইন টু কান্ট্রিজ, দুটো দেশের মধ্যে ইকোনমিক সহযোগিতা, তাহলে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, ইকোনমিক কন্ডিশন সিঙ্গুলার, কিন্তু সাবজেক্ট এখানে সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, ইকোনমিক কন্ডিশন বিটুইন টু কান্ট্রিজ, হ্যাভ একটা হলে কি হয়, হ্যাজ হয়, একের বেশি হলে সাবজেক্ট হ্যাভ হয়, তাহলে হ্যাজ, ইকোনমিক কোঅপারেশন, ইকোনমিক সহযোগিতা বিটুইন দ্য টু কান্ট্রিজ, এই দুটো দেশের মধ্যে, হ্যাজ ইনক্রিজ, বৃদ্ধি পেয়েছে, সাবস্ট্যান্সিয়ালি মানে যথেষ্ট পরিমাণে, যথেষ্টভাবে, সাবস্ট্যান্সিয়ালি মানে যথেষ্ট পরিমাণে, ক্লিয়ার, তাহলে হ্যাভটা হ্যাজ, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার। এবার চলো 22 দাগ কি বলছে দেখবো আমরা, 22 দাগ বলছে এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, দেখো মিউজিশিয়ানস প্লুরাল, কিন্তু অফ দিয়ে সাবজেক্ট যুক্ত হয়েছে, অবের আগেরটা সাবজেক্ট, মিউজিশিয়ানসদের একটা ব্যান্ড, একটাই ব্যান্ড, এ ব্যান্ড বলেছে, তাহলে হ্যাভটা হ্যাজ হবে, হ্যাজ, ক্লিয়ার, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, হ্যাভটা হ্যাজ হবে, তাহলে এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস হ্যাজ বিন এনগেজড, একটা মিউজিশিয়ানদের একটা ব্যান্ডকে এনগেজ করা হয়েছে ফর দ্য ইনগরেশন ফাংশন, যে উদ্বোধনী, ইনাগোরেট করা মানে উদ্বোধন করা, ইনাগোরেশন ফাংশন, উদ্বোধনী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এক মিউজিশিয়ানসদের একটা ব্যান্ডকে এনগেজ করা হয়েছে গান গাওয়ার জন্য, ঠিক আছে। এবার চলো নেক্সট 223 কি বলছে, 223 বলছে দ্য নাম্বার অফ পার্সনস, দ্য নাম্বার, আমি আগের দিন বলেছিলাম দ্য নাম্বার থাকলে কিন্তু সিঙ্গুলার হয়, দ্য নাম্বার থাকলে সিঙ্গুলার, আর এ নাম্বার থাকলে, এ নাম্বার, NUMBER,
এ নাম্বার থাকলে এটা কিন্তু প্লুরাল হবে, এ নাম্বার। তাহলে এখানে আছে দা নাম্বার, তার মানে সিঙ্গুলার, অবের আগে প্রিপোজিশনের আগে দা নাম্বার আছে, সিঙ্গুলার। ওকে, এইবার দেখো কি বলছে তাহলে একটু দেখে নাও। বলছে যে দ্য নাম্বার অফ পার্সনস, ব্যক্তিদের সংখ্যাটা, ইন্টারেস্টেড ইন সাইকোলজি, যারা সাইকোলজিতে আগ্রহী, এরকম সাইকোলজিতে আগ্রহী হওয়া ব্যক্তিদের সংখ্যা। আর কেন হবে দ্য নাম্বার সিঙ্গুলার, তাহলে আরটা ইজ হবে। যদি এ নাম্বার বলতো তাহলে কিন্তু আমরা আরই দিতাম, দ্য নাম্বার বলেছে ইজ। দ্য নাম্বার অফ পার্সনস ইন্টারেস্টেড ইন সাইকোলজি ইজ জেনারেলি স্মল, হয় সাধারণত খুব কম, ঠিক আছে। মনোবিজ্ঞানে আগ্রহী ছাত্রদের সংখ্যা কিন্তু খুবই কম হয়। আর ইন্টারেস্টেডের পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি জানি, ইন হবে, ইন, ঠিক আছে। কোনো ব্যক্তি, কোনো সাবজেক্ট, কোনো টপিকে আগ্রহী বললেই ইন্টারেস্টেড ইন, ক্লিয়ার। কোনো ব্যক্তি, কোনো সাবজেক্ট, কোনো টপিক। নেক্সট, এবার চলো নেক্সট কী বলছে দেখো। নেক্সট বলছে 224, হ্যাঁ 224 কী বলছে, মাইসেলফ অ্যান্ড গণেশ, মাইসেলফ অ্যান্ড গণেশ, ঠিক আছে। মাইসেলফ, এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো, এই মাইসেলফ, হিমসেলফ, দেমসেলভস, আওয়ারসেলভস, ঠিক আছে, হিমসেলফ, হারসেলফ, এরা এই রিফ্লেক্সিভ প্রোনাউন বলে এদেরকে, ঠিক আছে। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ, REFLEXIV, রিফ্লেক্সিভ প্রোনাউন। এই প্রোনাউন নিয়ে যখন আমরা আলোচনা করব তখন এগুলো আমরা জানবো, ঠিক আছে। তো এই রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো বাক্যে সাবজেক্ট হয় না, ঠিক আছে। তো এইবার দেখো যখন বাক্যে মাল্টিপল প্রোনাউন থাকবে, দেখো মাল্টিপল প্রোনাউন বা সাবজেক্ট থাকবে, মাল্টিপল সাবজেক্ট বা মাল্টিপল প্রোনাউন, বাক্যের সেন্স, ভেরি ইম্পর্টেন্ট, নিয়মটা মাথায় রাখো, ঠিক আছে। থাকতেই পারে ইউ শি আই, থাকতেই পারে। তো মাল্টিপল প্রোনাউন বা মাল্টিপল সাবজেক্ট থাকলে বাক্যের সিকোয়েন্সটা কী হবে, তাদের প্রথমে হবে হচ্ছে 2, মানে সেকেন্ড পার্সন, মানে হচ্ছে ইউ, সেকেন্ড পার্সন ইউ, ঠিক আছে। 2 প্লাস হবে 3, তারপর হবে থার্ড পার্সন, থার্ড পার্সন, ক্লিয়ার, থার্ড পার্সন। তাহলে 2 3, তারপরে হবে ফার্স্ট পার্সন, তারপরে হবে ফার্স্ট পার্সন। এটা হচ্ছে হ্যাবোধক বাক্যে, কোনো নেগেটিভ সেন্স নেই বাক্যের মধ্যে। তাহলে 2 3 1, তাহলে মাথায় রাখো যে বাক্যটা হ্যাবোধক, কোনো নেগেটিভ সেন্স নেই, সেই বাক্যের পরপর যে প্রোনাউনের ফাংশন সেটা কী হবে, প্রোনাউনের সিকোয়েন্স সেটা হবে 2 3 1। যেমন কী হবে 2 3 1, মানে যে ইউ শি বা হি, তারপরে হবে আই, ঠিক আছে, ইউ শি হাই। এটা হচ্ছে হ্যাবোধক বাক্যের সিকোয়েন্স। এবার যদি বাক্যটা যদি নেগেটিভ সেন্স থাকে, কোনো একটা গিল্ট, আমরা হলাম দোষী, ঠিক আছে, সেই ক্ষেত্রে যখন গিল্ট বাক্যে অপরাধমূলক বাক্য হবে, বাক্যের মধ্যে নেগেটিভ সেন্স থাকবে, তখন হবে 1 2 3 1। প্রথমে হবে ফার্স্ট পার্সন, তারপরে হবে সেকেন্ড পার্সন ইউ, তারপরে হবে থার্ড পার্সন হি, ক্লিয়ার। এখানে হবে কি, এখানে হলো 1 + 2 + 3। তাহলে হ্যাবোধক বাক্যে প্রোনাউনের বা সাবজেক্টের সিকোয়েন্স হবে হচ্ছে 3 2 1, 2 3 1, 2 3 1, ঠিক আছে, 2 3 1, এই যে 2 3 1, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, হ্যাবোধক বাক্যে। আর যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে হবে 1 2 3, ক্লিয়ার। তাহলে এখানে আমরা দেখে নেব। এবার এইটা আমরা বুঝে গেলাম, হ্যাঁ। তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে মাইসেলফ অ্যান্ড গণেশ। মাইসেলফ মানে নিজের কথা বলছে, আমি বলছি, মাইসেলফ সাবজেক্ট হয় না, এখানে আই ধরবো আমরা, ঠিক আছে, মাইসেলফ সাবজেক্ট হয় না। তাহলে থার্ড পার্সন, এখানে বাক্যে কোনো নাবোধক নেই, বলছে মাইসেলফ অ্যান্ড গণেশ উইল টেক কেয়ার অফ দ্য ফাংশন অন সানডে। সানডে, রোববারে যে ফাংশনটা হবে সেটা আমরা দেখভাল করে নেবো, আমরা দায়িত্ব ঠিকঠাক করে পালন করবো, ঠিক আছে। এবার দেখো, তাহলে এখানে বাক্যের মধ্যে কোনো নেগেটিভ সেন্স নেই, তাহলে আমাদের হওয়া উচিত কি 2 3 1, 2 নেই, এখানে সেকেন্ড পার্সন নেই, তাহলে আমাদের 3 থাকবে, তারপরে থাকবে 1। তাহলে 3 মানে গণেশ থার্ড পার্সন, তাহলে গণেশ অ্যান্ড আই, সাবজেক্ট হবে গণেশ অ্যান্ড আই, ক্লিয়ার। গণেশ অ্যান্ড আই, সাবজেক্ট হবে গণেশ, তাহলে গণেশ হবে প্রথমে, গণেশ অ্যান্ড আই। আর সেকেন্ড পার্সন নেই, তাহলে গণেশ অ্যান্ড আই, সেকেন্ড পার্সন বাদ দিয়ে আমাদের 3 আর 1 হবে, ওকে। তাহলে হবে কি, গণেশ অ্যান্ড আই উইল টেক কেয়ার অফ দ্য ফাংশন অন সানডে, ক্লিয়ার। এবার চলো নেক্সট 225, হ্যাঁ 225 কী বলছে আমরা একটু দেখে নেব। 225 কী বলছে দেখো, হ্যাঁ 225 কী বলছে আমরা দেখবো। 225 বলছে যে, 225 বলছে দ্য এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, দ্য এসপি ডিক্লেয়ার্ড, ঘোষণা করেছিল, দ্যাট দ্য হাউস, দোজ, ঘোষণা করেছিল যে দোজ, সেই সমস্ত ব্যক্তিরা, হু আর ফাউন্ড গিলটি অফ ব্রিচ, দোজ, সেই সমস্ত ব্যক্তিরা, হু আর, দোজ প্লুরাল, ঠিক আছে, সেই কারণে ভার্বটাও প্লুরাল। দোজ হু আর ফাউন্ড গিলটি, যারা দোষী সাব্যস্ত হয়েছে, কিসে, গিলটির পরে দেখো, গিলটির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, অফ আছে কিন্তু, গিলটি অফ, যারা দোষী হয়েছে, অফ ব্রিচ অফ ল, ব্রিচ মানে হচ্ছে ভঙ্গ, আইন ভঙ্গের জন্য, অর টেকিং দ্য ল ইনটু দেয়ার হ্যান্ড, অথবা কিসে দোষী হয়েছে, নিজের হাতে টেক করা, আইনটাকে নিজের হাতে নেওয়ার জন্য দোষী হয়েছে, তারা টেকেন টু টাস্ক। দেখো একটা অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম আছে, টেক সামওয়ান টু টাস্ক, টেক, TAKE, টেক টু টাস্ক, TASK, টেক টু টাস্কের মানে কি, এটা হচ্ছে ইডিয়াম, কাউকে কাজ করতে নিয়ে যাওয়া, তার মানে কাউকে শাস্তি দেওয়া, ঠিক আছে, ইডিয়াম, কাউকে টেক টু টাস্ক। এই ইডিয়ামের মানে হচ্ছে পানিশ, টু পানিশ সামওয়ান, টেক টু টাস্ক মানে হচ্ছে পানিশ,
PUNISH, পানিশ সামওয়ান, ঠিক আছে। তাই এখানে দেখো তাই টেক টু টাস্ক ইউজ করে। যখন আমরা ইডিয়াম করবো এইগুলো ভালোভাবে বুঝিয়ে বলবো আমরা, ঠিক আছে। উদাহরণ দিয়ে এক্সাম্পল দিয়ে কেন টেক টু টাস্কের মানে হচ্ছে পানিশ, একটা স্টোরি দিয়ে। তো এখানে কি বলছে, দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডিক্লেয়ার দ্যাট দোজ, সেই সমস্ত ব্যক্তিরা হু আর ফাউন্ড গিল্টি, যারা দোষী হয়েছে অফ ব্রিচ অফ ল, আইন ভাঙার জন্য, অ্যান্ড টেকিং দ্য ল ইনটু দেয়ার হ্যান্ডস, আইন হাতে তুলে নেওয়ার জন্য, উইল বি টেকেন টু টাস্ক, উইল বি টেকেন এখানে দিয়ে দেওয়ার দরকার নেই, সাবজেক্ট তো আমাদের দোজ এখানে বলেই দিয়েছে, দোজ তারপরে হু। এসপি ডিক্লেয়ার দ্যাট দোজ, সেই সমস্ত ব্যক্তিরা, হু তো বলেই দিয়েছে, পরে আবার কেন দিয়ে দেবো, হু আর ফাউন্ড গিল্টি, যারা দোষী সাব্যস্ত হয়েছে অফ ব্রিচ অফ ল অ্যান্ড টেকিং দ্য ল ইনটু দেয়ার হ্যান্ডস, উইল বি, পরে এখানে দিয়ে দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে হু আছে আমার, দুটো বাক্যের সাবজেক্ট দুটোই থাকবে। এখানে হচ্ছে প্রথমে দোষ তারপরে হু বলেই দিয়েছে, তাহলে পরে আর দিয়ে দেওয়ার কোনো দরকার নেই। উইল বি টেকেন টু টাস্ক, ক্লিয়ার। তাহলে দোজ হু আর ফাউন্ড গিল্টি অফ ব্রিচ অফ ল অ্যান্ড টেকিং দ্য ল ইনটু দেয়ার হ্যান্ডস উইল বি টেকেন, এটা ওখানে সুপারফ্লুয়াস, ঠিক আছে। সুপারফ্লুয়াস মানে অতিরিক্ত, সুপারফ্লুয়াস তো ওখানে দরকার নেই, অতিরিক্ত রয়েছে ওখানে। এবার নেক্সট হলো 26 দা কি বলছে, হার্ডলি। তাহলে আমরা জানি কোনো নেগেটিভ ওয়ার্ড, যেমন কি নেগেটিভ ওয়ার্ডের মধ্যে হার্ডলি পড়ছে, নেগেটিভ ওয়ার্ডের মধ্যে কি পড়ছে, হার্ডলি, আর কি পড়ছে আমাদের নো সুনার, আমরা প্রচুরবার পেয়েছি নো সুনার, আর কি স্কেয়ার্সলি, SCARCELY, স্কেয়ার্সলি, রেয়ারলি, RARELY, রেয়ারলি, সেলডম, ACLDOM, সেলডম। তাহলে নিয়ম, শর্টকাট নিয়ম হচ্ছে কোনো নেগেটিভ ওয়ার্ড বা অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে বাক্য শুরু হলে বাক্যের যে ওয়ার্ডের অর্ডার সেটা রিভার্স হয়ে যায়। তাহলে সেলডম, নো সুনার, স্কেয়ার্সলি, রেয়ারলি, RARELY, স্কেয়ার্সলি, SCARCELY, তাহলে বাক্যের অর্ডার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আগে এই নেগেটিভ ওয়ার্ড বা অ্যাডভার্ব বসিয়ে হেল্পিং ভার্ব। এবার দেখো এখানে অ্যাজ তাহলে হবে না, হার্ডলি মানে যেই না আই স্টেপড আউট অফ মাই হাউস, আমি বাড়ির বাইরে বেরিয়েছিলাম, হার্ডলি দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে হোয়েন বসে, হোয়েন আছে তাহলে কারেক্ট। নো সুনার থাকলে এখানে কিন্তু যদি প্রথমে নো সুনার থাকতো তাহলে কিন্তু এখানে দ্যান বসতো, দ্যান, THAN, ক্লিয়ার। তাহলে হার্ডলি যেই না আই স্টেপড আউট অফ মাই হাউস, আমি আমার বাড়ির বাইরে বেরিয়েছিলাম, ওয়েন আই স, আমি দেখেছিলাম, সাম পুলিশম্যান, কিছু পুলিশ, কামিং টুয়ার্ডস মাই হাউস, আমার বাড়ির দিকে আসছে, ক্লিয়ার। তাহলে এখানে দেখো তাহলে নেগেটিভ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হয়েছে, এবং হার্ডলি আমি কখন দেখেছিলাম, হার্ডলি যেই না আমি, আচ্ছা আমি, হ্যাঁ যেই না আমি বেরিয়েছিলাম, কখন, যেই না বেরিয়েছিলাম, তাহলে এটা অ্যাডভার্ব এবং নেগেটিভ ওয়ার্ড। তাহলে এবার হচ্ছে হেল্পিং ভার্ব কী হবে, দেখো ডু হতে পারে, ডাজ হতে পারে, ডিড হতে পারে। এবার ডু, ডাজ, ডিডের পরে আমরা জানি কি মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়, মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে স্টেপ তো ফার্স্ট ফর্ম নয়, তাহলে আর একটা হেল্পিং ভার্ব আছে হ্যাড, ঠিক আছে। তাহলে হ্যাড দেবো, হ্যাডের পরে থার্ড ফর্মই হয়, তাহলে অ্যাজটা উঠে গিয়ে এখানে হার্ডলি অ্যাজ হবে না, হার্ডলি অ্যাজের জায়গায় এখানে কি হবে, হার্ডলি হ্যাড আই স্টেপড আউট অফ মাই হাউস ওয়েন আই স সাম পুলিশম্যান কামিং টুয়ার্ডস মাই হাউস, ক্লিয়ার হয়ে গেল। ডু, ডাজ, ডিড হবে না কারণ ভার্বের ফার্স্ট ফর্ম নেই, থার্ড ফর্ম হ্যাড। এবার চলো নেক্সট, প্রচুরবার আমরা পেয়েছি এই এক্সাম্পল। এবার নেক্সট কী বলছে দেখো 227 বলছে দিলীপের পারফরমেন্স সম্পাদনা ইন দ্য ফিল্ম, এই মুভিতে ওয়াজ ওর্স্ট মানে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, কম্প্যারিজন করতে গেলে আমরা কম্প্যারেটিভ ডিগ্রি রাখবে আমাদের। ব্যাড হচ্ছে খারাপ, পজিটিভ ডিগ্রি, এর কম্পারেটিভ হচ্ছে ওর্স্ট, WORAC, ওর্স সব থেকে খারাপ, WORST, ওর্স। আর ওর্স হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে বসে, ওর্স কোথায় বসবে, WORST, ওর্স, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি কোথায় বসবে, সে ক্লাসের সব থেকে খারাপ ছেলে, তখন আমরা বলবো হি ইজ দ্য ওর্স্ট, WORST, হি ইজ দ্য ওর্স্ট বয় ইন দ্য ক্লাস, সবার মধ্যে তুলনা করছে, তখন কিন্তু আমাদের দা ওর্স্ট, সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, তাহলে সবার মধ্যে তুলনা করলে আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করবো। কিন্তু এখানে কি সবার মধ্যে বলেছে, দুজনের মধ্যে যখন তুলনা বোঝাবে তখন আমরা কম্প্যারেটিভ, দুজনের মধ্যে কম্প্যারেটিভ, দুইয়ের বেশি হলে সুপারলেটিভ। দিলীপস পারফরমেন্স ইন দ্য ফিল্মে দিলীপের পারফরমেন্স ওর্স্ট দ্যান, দেখো কম্প্যারেটিভ ডিগ্রিতে আমাদের দ্যান লাগে, বেটার দ্যান, কোল্ডার দ্যান, ঠিক আছে, দ্যান আছে মানেই কম্প্যারেটিভ ডিগ্রি, তাহলে ওর্টস হবে, WORSE, ওর্টস। খারাপ, দিলীপের পারফরমেন্স মুভিতে খারাপ, দেন কার থেকে, অমিতের থেকে, তাহলে দেখো দুজনের মধ্যে তুলনা করছে অমিতের পারফরমেন্স এবং দিলীপের পারফরমেন্স, তাহলে কম্প্যারেটিভ ডিগ্রি ওর্টস হবে। বাট ওয়াজ নট অ্যাজ ব্যাড, দেখো এখানে পজিটিভ ডিগ্রি বলছে, বাট কিন্তু ওয়াজ নট ছিল না, অ্যাজ ব্যাড অ্যাজ বিপুলের মতো অতটা খারাপ কিন্তু ছিল না, তাহলে দেখো পজিটিভ বলে ব্যাড, আর এখানে কম্পারেটিভ বলে আমরা ওর্টস নেব, দেন বলে দিয়েছি, দুজনের মধ্যে তুলনা হচ্ছে ওর্টস, ক্লিয়ার। এবার চলো নেক্সট
নেক্সট 228 কী বলছে দেখো, 27 হয়ে গেল, এর হচ্ছে 28। হ্যাঁ 28 কী বলছে আমরা দেখে নেব। হ্যাঁ 28 দাগ কী বলছে দেখো, 28 দাগ বলছে সোয়াতি হ্যাজ সাচ এ ফাইন মেমোরি, সোয়াতির আছে এত সুন্দর একটা মেমোরি, দ্যাট স্মৃতিশক্তি, দ্যাট হি ক্যান রিকালেক্ট, শি ক্যান রিকালেক্ট, সে পারে রিকালেক্ট করতে, রিকালেক্ট মানে কি মনে করা, ঠিক আছে, সে মনে করতে পারে এনিথিং, যে কোনো কিছু, হোয়াট হ্যাপেন্ড মেনি ইয়ার্স আগে, এমনকি যেগুলো অনেক বছর আগেও ঘটেছে সেগুলোও সে মনে করতে পারে, তার স্মৃতিশক্তি এতটাই ভালো, ঠিক আছে। এখান থেকে আমাদের জানতে হবে কি নান, নান আর কি আছে আদার, নান আদার, আর কি আছে এনিথিং, 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 আর কি আছে নাথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, EVERY, এভরিথিং, এভরিথিং, ঠিক আছে, এভরিথিং, এভরিবডি, EVERY, এভরিবডি, এভরিবডি, সামথিং, সামথিং আমরা লিখিনি, সামথিং। তো এই সমস্ত ওয়ার্ডগুলো থাকলে এদের পরে আমাদের রিলেটিভ প্রোনাউন বা কনজাংশন হিসেবে কি বসবে, দ্যাট বসবে, দ্যাট, দ্যাট, কখনোই হুইচ বা হু বসবে না। নান, আদার, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং বা এভরিবডি থাকলে, এই সমস্ত ওয়ার্ডগুলো থাকলে আমাদের কনজাংশন হিসাবে বা রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট বসবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম। তো সোয়াতি হ্যাজ সাচ এ ফাইন মেমোরি, সোয়াতির আছে এত সুন্দর একটা স্মৃতি, দ্যাট যে শি ক্যান রিকালেক্ট এনিথিং, এই দেখো এনিথিং শব্দটা আছে, এনিথিং, সে রিকালেক্ট করতে পারে, মনে করতে পারে, এনিথিং যে কোনো কিছু, তারপরে হোয়াট রয়েছে, এই হোয়াটটা দ্যাট হবে, বললাম এনিথিংয়ের পরে দ্যাট বসবে, এই ওয়ার্ডগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে। দ্যাট হ্যাপেন্ড যেগুলো ঘটেছিল মেনি ইয়ার্স, অনেক বছর আগে, ক্লিয়ার। এবার চলো নেক্সট 29। হ্যাঁ 29 কী বলছে দেখো, 29 বলছে যে দ্য স্মল চাইল্ড ডাজ, বলছে ছোট্ট শিশুটা, ডাজ ভার্বের ফার্স্ট ফর্ম, কিন্তু দ্য ছোট্ট শিশু হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার বলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস, ডু হলো, ডু না হয়ে ডাজ হলো। দ্য স্মল চাইল্ড ডাজ, ছোট্ট শিশুটা করে, হোয়াট এভার, হোয়াট এভার মানে যাই তার বাবা ওয়াজ ডান হয় না, মানে বলতে চেয়েছে কি ছোট্ট শিশুটা করে, তাই করে যেটা তার বাবা করে, তাহলে করে, বলে, খায়, যায়, ঠিক আছে, এগুলো থাকলে কি আমাদের V1 মানে সিম্পল প্রেজেন্ট, মানে একটা অভ্যেস বোঝাচ্ছে, ছোট্ট শিশুটা করে, দেখো এখানে ভার্বের ফার্স্ট ফর্ম, একটা অভ্যেস, ছোট্ট শিশুটা করে, হোয়াট এভার যায় হিজ ফাদার, তার বাবা করে, তাহলে এখানে ওয়াজ ডানটা ডাজ হবে, তার বাবা করে, বাবা থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে দুটা ডাজ, পুরো বাক্যে টেন্সের ব্যালেন্স সেম থাকবে। দ্য স্মল চাইল্ড ডাজ হোয়াট এভার হিজ ফাদার ডাজ, ক্লিয়ার, ওয়াজ ডানটা ডাজ। আর ওয়াজ ডান তো প্যাসিভ, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে ওয়াজ ওয়ার, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের পরে মেন ভার্বের বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে সেটা প্যাসিভ, এখানে প্যাসিভ না, বাবা নিজেই কাজ করে, ঠিক আছে, তাহলে তাই দ্য স্মল চাইল্ড ডাজ হোয়াট এভার হিজ ফাদার ডাজ, ক্লিয়ার। এবার লাস্ট আমরা বলেছিলাম 30টা প্রবলেম আলোচনা করবো, আজকে লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে দ্য ম্যান টু হু, বলছে মানুষটা যার কাছে, টু হু যার কাছে, আই সোল্ড মাই হাউস, আমি আমার বাড়ি বিক্রি করেছিলাম, ওয়াজ এ চিট, সে ছিল একজন ঠক। যখনই দেখো কনজাংশন হিসাবে, অ্যাজ এ কনজাংশন হিসাবে আমরা যখন আমাদের মিনিং আসবে হচ্ছে যার কাছে, যার কাছে, যার কাছে, যার সাথে, যার কাছে, যার সাথে, ঠিক আছে, যাকে, যাকে বা যাদেরকে, যাকে বা যাদেরকে, এই চারটে যখন আসবে, অর্থ আসবে, তখন আমাদের কি বসবে, তখন আমাদের হোম বসবে, হোম, ঠিক আছে, ক্লিয়ার। যখন কনজাংশন হিসেবে এবং বাক্যের বাংলা অর্থ তোমাদেরকে বুঝতে হবে, এবং বাক্যের বাংলা অর্থ পড়ে তখন বুঝবে যে যার কাছে, যার সাথে, যাকে, যাদেরকে, এরকম বাংলা অর্থ আসছে, তখন বসবে হোম, ক্লিয়ার। আর হু কোথায় বসবে, যখনই আসবে যে, যে, এটা কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে বলছি না, অ্যাজ এ কনজাংশন বলছি, যে আসবে, যে বা যারা, যে বা যারা, ঠিক আছে, আসবে যে বা যারা, তখন হবে হচ্ছে আমাদের হু, ঠিক আছে, যে বা যারা, ক্লিয়ার। তাহলে এখানে আমাদের কি আসছে আমরা দেখে নেবো, দেখো দ্য ম্যান মানুষটা যার কাছে, তাহলে যার কাছে বললে আমরা বললাম কি হুম হবে, দ্য ম্যান টু হুম, দ্য ম্যান হুটা হুম হয়ে যাবে, হুম, দ্য ম্যান টু হুম যার কাছে আই সোল্ড মাই হাউস, বিক্রি করেছিলাম বাড়িটা, ওয়াজ এ চিট, তাহলে ক্লিয়ার, যার কাছে, যার সাথে, যাকে, যাদেরকে বললে হুম, আর যে বা যারা বললে কিন্তু হু ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। হ্যাঁ, তাহলে আজকের ক্লাসটাও এই পর্যন্তই, সেম একই কথা বলবো, ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবে, প্রবলেম আলোচনা হবে নেক্সট ক্লাসে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ।